প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, আপনারা জানেন আগামীকাল 29শে অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে। স্ট্রোক কেন হয়, আমাদের কীভাবে অ্যাওয়ার হলে আমরা সচেতন হলে স্ট্রোক প্রতিরোধ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শহীদুল্লাহ সবুজ, তিনি সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি, বিআরবি হসপিটাল, ঢাকা। প্রফেসর সবুজ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে বিষয়টি প্রথমে শুরু করলাম যে ওয়ার্ল্ড স্ট্রোক ডে প্রতি বছর পালিত হয়। জি, তো এই ওয়ার্ল্ড স্ট্রোক ডের এবারের প্রতিপাদ্য বিষয়টা কি? জি, এবার ওয়ার্ল্ড স্ট্রোক ডে 2025-এর প্রতিপাদ্য বিষয় হলো এভরি মিনিট কাউন্টস। মানে যদি বাংলায় বলা হয় সেক্ষেত্রে বলা যায় এরকম যে প্রতি মিনিট গুরুত্বপূর্ণ, মানে প্রতি মিনিটের গুরুত্ব আছে। স্ট্রোক হওয়ার পরে ব্রেন ড্যামেজ হতে একটু সময় লাগে, মনে করেন 3 ঘন্টা, 4.5 ঘন্টা, 6 ঘন্টা এরকম টোটাল ব্রেন ড্যামেজ হওয়ার জন্য। তো এই সময়ের মধ্যে প্রতি মিনিটে স্ট্রোক ব্রেনের প্রায় 20 লক্ষ সেল মারা যায় 1 মিনিটে। তার মানে এখান থেকে সারা পৃথিবীতে মানুষকে অ্যাওয়ার করার জন্য এই স্লোগানটা আবার নিয়ে আসছে যে এভরি মিনিট কাউন্টস, মানে প্রতি মিনিটের গুরুত্ব আছে। কারণ প্রতি মিনিটে 20 লক্ষ সেল মারা যায়, তার মানে একজন রোগী যদি চিকিৎসাটা শুরু করতে পারে 1 মিনিট আগে, তার 20 লক্ষ সেল বেঁচে যাবে। তার মানে মিনিটের গুরুত্ব যে আছে এটা বোঝানোর জন্য, মানে সময় ক্ষেপণ করার সুযোগ নাই রোগীদের, ডক্টরদের, হাসপাতালের। তারপরে এটা হলো একটা সচেতনতামূলক, যে যাতে করে স্ট্রোকের যে ক্ষতিকর যে প্রভাব, যেমন আমরা জানি যে স্ট্রোক হলেই প্যারালাইসিস, একটা সাইড প্যারালাইসিস হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, এবং দেখা গেলো সে আসলে সামাজিকভাবে বা তার যে পরিশ্রমের জায়গাটা থেকে সে কিন্তু আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না। সেই কারণে আপনি বলছেন মুহূর্ত, প্রতিটা মিনিট তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে স্ট্রোকটার এর পিছনে কারণটা কি বলে আপনি মনে করছেন? আসলে স্ট্রোক হলো ব্রেনের রোগ। আমরা যারা হৃদরোগ হাসপাতালে কাজ করে ওনারা বলে থাকেন যে ওনাদের কাছে প্রতিদিন যত রোগী আসেন তার 3 ভাগের 1 ভাগ রোগী ব্রেন স্ট্রোকের রোগী। তার মানে হলো রোগীরা ভুল করে ব্রেন স্ট্রোকের রোগী হার্টের হাসপাতালে চলে যাচ্ছে। তার মানে এইখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে হার্টের রোগ হলো হার্ট অ্যাটাক, আর ব্রেনের হলো ব্রেন স্ট্রোক। তো স্ট্রোক হলো ব্রেনের রোগ। তো ব্রেনের রোগ এটুকুই যদি আমরা সচেতনতার মাধ্যমে রোগীদেরকে বলতে পারি যে স্ট্রোক হলে আপনি হৃদরোগে না, স্ট্রোক হলে ব্রেনের হাসপাতালে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্ট্রোক হলে যেটা হয়, ব্রেনে যে রক্তনালী আছে রক্তনালী বন্ধ হয়ে যায় অথবা ফেটে যায়। তো বন্ধ হওয়ার স্ট্রোক হলো 100 ভাগের মধ্যে 85 ভাগ, আর ফেটে যাওয়ার রোগ হলো 100 ভাগের মধ্যে 15 ভাগ। তো রক্তনালী বন্ধ হোক অথবা ফেটে যাক, যে কোনোভাবেই হোক, ওই রক্তনালী যে এরিয়াকে সাপ্লাই দিত ওই এরিয়ার ব্রেন সেলগুলোতে ড্যামেজ হয়, তখনই লক্ষণগুলো দেখা যায়। তো আমরা যেটা বলতে থাকি যে স্ট্রোক হওয়ার পরে প্রতি মিনিটসে গুরুত্ব আছে, প্রতি মিনিটের গুরুত্ব হিসাবে চিকিৎসাটা দেওয়া হবে। সে কারণে একজন রোগী যেন বুঝতে পারে যে আমার স্ট্রোক হতে পারে লক্ষণ দেখে, এবং সেক্ষেত্রে উনি কিন্তু দ্রুত স্ট্রোকের হাসপাতালে আসবেন, নিউরোলজি হাসপাতালে আসবেন। এবং নিউরোলজি হাসপাতাল অথবা জেনারেল যে কোনো হসপিটালের অ্যাটলিস্ট এমার্জেন্সি ডক্টররা যেন বুঝতে পারে যে এটা রোগীটার স্ট্রোক হয়েছে। তো আমরা এই সচেতনতাটাই আনতে চাই যে রোগীরা যেন বুঝতে পারে যে আমার স্ট্রোক হয়েছে। তারপরে যে অনেকে ঝুঁকিতে থাকে যে তার স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে এই যদি আমরা রিস্ক ফ্যাক্টরগুলো চিন্তা করি যে ঝুঁকিতে কারা থাকে। ঝুঁকিতে, হ্যাঁ, এটা ভালো বলেছেন। মানে আমাদের দেশে কেন, সারা পৃথিবীতেই স্ট্রোক কিন্তু সাধারণত বয়স বেশিতে হয়, কিন্তু আমরা একটা কথা বলি যে স্ট্রোক যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। মানে ঝুঁকিটা যে না থাকলে স্ট্রোক হবে না সেটা না, ঝুঁকি থাকলে স্ট্রোকটা রিস্কটা বেশি থাকে। এখন ঝুঁকিটা কাদের বেশি হয়? নিয়মিতভাবে বলা হয় যে আপনার যদি ঝুঁকিটা অ্যাভয়েড করা যায় তাহলে একজন রোগীর 80% সম্ভাবনা থেকে যায় এটা প্রিভেনশনের। স্ট্রোক কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। তার মানে একজন যদি কিছু নিয়ম মেনে চলে তাহলে তার স্ট্রোকের সম্ভাবনা 80% ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য। সেই নিয়মগুলো কি? সেই নিয়মগুলো হলো যে প্রথমেই আমরা বলি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি ব্লাড প্রেশার হাই থাকে, উচ্চ রক্তচাপ যদি থাকে, এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা হাই থাকে, এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে আপনার হলো স্মোকিং, অ্যালকোহল, এগুলো অ্যাভয়েড করতে হবে।
শারীরিকভাবে ফিটনেস থাকতে হবে, মানে অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে 3 থেকে 5 দিন নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, ওজন বাড়তে দেওয়া যাবে না। এবং খাবার দাবার কিন্তু আপনার জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, নর্মাল যে শাকসবজি ফ্রুটস এগুলো বেশি খেতে হবে। অনেকের দেখবেন যে মেয়েদের হৃদরোগের সমস্যা থাকে, ভালভের সমস্যা থাকে, অথবা হার্ট অ্যাটাকের সমস্যা থাকে। তো যাদের হার্ট অ্যাটাক একবার হয়ে গিয়েছে, অথবা ভালভের সমস্যা থাকে, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, ওনাদের কিন্তু স্ট্রোকের রিস্ক বেশি থাকে। এবং এখনকার বলা হয় যে স্ট্রেস, বর্তমান প্রেক্ষাপটে স্ট্রেস একটা রিস্ক ফ্যাক্টর। এবং একেবারে নিউ কনসেপ্ট হলো ব্রেনের যে রক্তনালী, এখানে ক্যারোটিড আর্টারি বলি আমরা, ব্রেনের যে রক্তনালী ব্রেনে ঢুকেছে, এখানে যদি কোনো ব্লক থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। এবং স্ট্রোক সম্পর্কে জানাটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একজন মানুষ যদি জানে যে স্ট্রোক হলো সারা পৃথিবীর 1 নম্বর ডিসএবিলিটি, পঙ্গুত্বের 1 নম্বর কারণ, সেক্ষেত্রে উনি তো কী করবেন? উনি কিন্তু নিজেকে প্রিভেনশনের মধ্যে রাখবেন, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবেন, প্রেশার নিয়ন্ত্রণ করবেন। তো স্ট্রোক সম্পর্কে জানা, স্ট্রোক সম্পর্কে জ্ঞান, এটাও কিন্তু আমরা রিস্ক ফ্যাক্টরের মধ্যে নিয়ে আসি, যে একজন মানুষ যদি জানে, স্ট্রোক সম্পর্কে নলেজ যদি থাকে, তাহলে তার রিস্কটা কমে আসবে। আচ্ছা প্রফেসর ডক্টর শহীদুল সবুজ, আমরা ইদানিংকালে দেখি যে আমাদের পরবর্তী জেনারেশন, ওনাদের একটু কায়িক পরিশ্রম কম হচ্ছে, তারা খেলাধুলা করতে পারছে না মাঠে, তারা কম্পিউটারে গেম খেলছে, সারাক্ষণ ডিভাইসে আছে। এবং খাদ্যাভ্যাসের ব্যাপারে যদি দেখি, তারা আসলে বিশেষ করে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের দিকে তাদের প্রবণতা বেশি। ইদানিংকালে লক্ষ্য করা যায় যে আগে বলা হতো যে সিনিয়রদের রোগটা হয়, কিন্তু ইদানিং অল্প বয়সে কিন্তু আমরা স্ট্রোক দেখছি। অল্প বয়সে এটার পিছনে কি এটা কোনো কারণ আছে কি? এইটাই কারণ। আপনার হলো মানুষ এখন দেখবেন যে আগে বাচ্চারা, আমাদের সময় হয়তো আমরা মাঠে তো খেলতে যেতাম, এখন বাচ্চারা তো খেলার সময় পাচ্ছে না। মোরওভার আগে তো ফুড পান্ডা ছিল না, খাবার দাবার এখন বাসার মধ্যে বসে অর্ডার দেয়, এবং সেটা অধিকাংশ জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড আপনি জানেন যে যা দেওয়া হয় তার মধ্যে প্রত্যেকটি জিনিসই কিন্তু স্ট্রোকের জন্য রিস্কি থাকে। তো মানুষের একটা কমন ধারণা কি, যে বয়স বাড়লেই মনে হয় রক্তনালীতে ব্লক হয়। আপনি জানেন, এবং আপনার মাধ্যমে সবাইকে এটুকু আমরা বলতে পারি যে আসলে রক্তনালীতে যে ব্লকটা হয়, এই ব্লকটা কিন্তু বড় বয়সে না, এটা কিন্তু একেবারে মায়ের পেট থেকেই আরম্ভ হয়ে যায়। এখন যদি অল্প বয়সে যদি কেউ জাঙ্ক ফুড বেশি খায়, সেক্ষেত্রে কিন্তু তার রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তার মানে একজন মানুষ যদি তার টিনেজে পরিশ্রমটা বেশি করে, তাহলে তার রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর যদি পরিশ্রম না করে, শুধু সারাদিন মোবাইলের উপর থাকে, জাঙ্ক ফুড বেশি খায়, সেক্ষেত্রে কিন্তু তার রক্তনালী ব্লকের সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং রক্তনালী ব্লক হলে কিন্তু হার্ট অ্যাটাকও হয়, আবার রক্তনালী ব্লক হলে আপনার ব্রেন স্ট্রোকও হতে পারে। তো যার জন্য এখনকার বাচ্চারা যে রিস্কের মধ্যে থাকে, আমরা কিন্তু এখন অল্প বয়সে স্ট্রোকের রোগী পাচ্ছি। এবং যারা হার্টের চিকিৎসা দেয়, হার্টের ডাক্তাররাও বলে থাকেন যে এখন অল্প বয়সে অনেক হার্টের রোগীও পাচ্ছি। তার মানে আমাদের খাদ্যাভ্যাস খুবই সতর্কভাবে আমাদের মেনটেন করতে হবে। এই জন্য বাচ্চাদের যারা গার্জিয়ান এবং বাচ্চাদেরকে কাউন্সেলিং করতে হবে। এই জন্যই কিন্তু স্ট্রোক সম্পর্কে নলেজ, আমি যে একটু আগে বললাম, আপনি যদি স্কুলে একটা প্রোগ্রাম যদি হাতে নিতে পারেন, সাপোজ যে স্কুলের বাচ্চাদেরকে ক্লাস 8-9 বাচ্চাদেরকে জানানো হবে যে স্ট্রোক হলে অ্যাডাল্ট ডিসএবিলিটি বেশি হয়, 1 নম্বর পঙ্গু, এবং স্ট্রোকের মৃত্যু হার আপনার পৃথিবীতে সেকেন্ড, স্ট্রোক এই কারণে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু ছেলে অন্তত এখান থেকে ফিরে আসবে। না, এটা নিশ্চয়ই আপনি স্কুলে যদি এটা একটা লেকচারের মাধ্যমে বা স্কুল হেলথ চেকআপের মাধ্যমে যদি এটা করা হয়, তাহলে এটা কিন্তু আসলে তারা জানতে পারবে, এবং তারা সেভাবে কিন্তু একটা জানানো উচিত। মেডিকেল এডুকেশনের মাধ্যমে স্কুলের স্টুডেন্টদেরকে জানানো উচিত হার্ট অ্যাটাক কেন হয়, স্ট্রোক কেন হয়। সেক্ষেত্রে ওরা আসলে তো জানে না, বাবা মার কথা অনেক সময় তারা গুরুত্ব দেয় না, কিন্তু একই কথা আরেকজন বললে হয়তো গুরুত্ব দেয়। তো আমরা এই জন্য বলতে চাই যে স্ট্রোক সম্পর্কে নলেজটাও আসলে সবার জানা দরকার। আচ্ছা প্রফেসর সবুজ, আপনার কাছে জানতে চাই যে স্ট্রোকের লক্ষণগুলো, মানে আপনি বলছেন যে প্রতিটি মিনিট খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা প্রাথমিকভাবে যদি জানতে পারি যে আমার স্ট্রোকের লক্ষণ আছে বা স্ট্রোক হয়েছে, তাহলে আমরা দ্রুত একটা হসপিটালে, যেখানে নিউরোলজি ডিপার্টমেন্ট, সেখানে আমরা যেতে পারি। তো এই লক্ষণগুলো কি, মানে আপনি যদি একটু। এই যে কোশ্চেনটা, এটা হলো সারা পৃথিবীর জন্যই কিন্তু একটা অ্যালার্মিং, সারা পৃথিবীতে, ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড বলেন, মানে একজন রোগী কিভাবে বুঝবে তার স্ট্রোক হয়েছে। এবং এটার জন্য পৃথিবীর ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, আমাদের যারা স্ট্রোকের কাজ করি, আমাদের একটা অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন একটি পোস্টার বানিয়েছে, প্রতি বছরই বানায় তারা, এবং সেখানে একটা শব্দ তারা বলে ফাস্ট, FAST, ফাস্ট। এটা দেখবেন যে ইন্ডিয়াতে আমি দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, যে রাস্তার উপরে বিলবোর্ডে তারা এটা টাঙিয়ে দেয় FAST দিয়ে, ফাস্ট। এফ মানে হলো ফেস, ফেস মানে মুখ, মানে মুখ বেঁকে গেল কিনা। A ফর আর্ম, আর্ম মানে হাত, হাত অথবা পা, অথবা হাত পা একসাথে দুর্বল অথবা অবশ হলো কিনা।
এস ফর স্পিচ, কথা বলা জড়ায় গেল কিনা, টি ফর টাইম। তার মানে একজন রোগীকে আমরা শুধু এতটুকু যদি বলি, রাস্তায় বিলবোর্ডে যদি টাঙায় দিতে পারি যে মুখ বেঁকে যাওয়া, হাত পা অথবা হাত পা দুটোই একসাথে যদি দুর্বল অথবা অবশ হয়ে যাওয়া, কথা বলতে জড়ায় যাওয়া, তাহলে আপনার স্ট্রোক হতে পারে। টি ফর টাইম মানে আপনি সময় নষ্ট না করে দ্রুত আপনি হাসপাতালে আসেন। এবং এই জন্যই 2025-এর কিন্তু নিয়ে আসছে যে এভরি মিনিট কাউন্টস, মানে প্রতি মিনিটের গুরুত্ব আছে। আপনার যদি একজন মানুষের হাত পা দুর্বল হয়ে যায় আর যদি দ্রুত হাসপাতালে আসে, আর আমরা একটা ইঞ্জেকশন দেই, মানে রক্তনালী বন্ধ হওয়ার যে স্ট্রোক হয় 4.5 ঘন্টার ভিতরে ইঞ্জেকশনটা দিতে হয়। তো ইঞ্জেকশনটা যদি দেওয়া হয় 1 মিনিট আগে, তাহলে তো 20 লক্ষ সেল মারা যাওয়ার হাত থেকে বেঁচে যাবে রোগী। তো এই জন্য এই FAST ফার্স্ট, এইটাই আমরা সবসময় সবাইকে বলতে থাকি যে ইভেন আমাদের প্রেসক্রিপশনেও প্যাডেও অনেক সময় লেখা থাকে FAST, মানে রোগীর যেন বুঝে যে আমার স্ট্রোক হলে বুঝবো কীভাবে। এটা হলেই যে স্ট্রোক এটা না, কিন্তু এটা হলে অনেক কারণে হতে পারে। স্ট্রোক ছাড়া আরও তো অনেক রোগ আছে ব্রেনের, সেই রোগে হতে পারে। কিন্তু এটা হলে রোগীর হাসপাতালে আসতে হবে, ডাক্তার ঠিক করবে যেটা স্ট্রোক নাকি অন্য কিছু। মানে তাকে আসলে হসপিটালে এসে তাকে জেনে নিতে হবে। কারণ যদি আপনি বলছেন যে যদি সে স্ট্রোক হয়েই থাকে, তাহলে তো আপনি যদি 1 মিনিট আগেও আসে তাহলে কিন্তু অনেক সেল রক্ষা পাচ্ছে। আমরা স্ট্রোক কয় ধরনের হয়ে থাকে সাধারণত? স্ট্রোক বেসিক্যালি 2 ধরনের। বেসিক্যালি মানে গ্রসলি যদি সবার জন্য বলি, যে একটা হলো রক্তনালী বন্ধের স্ট্রোক, এটা ইসকেমিক স্ট্রোক বলে, এটা 85%। আর একটা হেমোরেজিক স্ট্রোক, মানে রক্তনালী যদি ছিঁড়ে যায়। তো আমাদের রোগীরা আমাদেরকে মানে যেটা জানতে চায়, শুনতে চায় যে আমার কী ধরনের স্ট্রোক হলো। প্রথম কথা হলো এটা কি স্ট্রোক কিনা, মানে এটা কি ব্রেন স্ট্রোক কিনা, ব্রেন স্ট্রোক। এবং তারপরে আমরা বলি যে এটা রক্তনালী বন্ধের স্ট্রোক। একটা হলো রক্তনালী বন্ধের স্ট্রোক, সেক্ষেত্রে চিকিৎসা একরকম। আর একটা রক্তনালীতে ফেটে যায়, তাকে বলি হেমোরেজিক স্ট্রোক। তো ফেটে যাওয়ার চিকিৎসাটা আলাদা। তো ফেটে গেলে কিন্তু আবার আপনি একই লক্ষণ, কিন্তু ওই ইঞ্জেকশনটা দিতে পারবেন না, ওষুধের ভিন্নতা তখন। হ্যাঁ, ওষুধের ভিন্নতা আছে, যার জন্য একজন রোগী অথবা একজন ডক্টরও অনেক সময় কিন্তু রোগীর হিস্ট্রি শুনে বুঝতে পারবেন না যে এটা কি রক্তনালী বন্ধের স্ট্রোক নাকি রক্তনালীতে ছিঁড়ে যাওয়ার স্ট্রোক। এটা বোঝার জন্য আমরা দ্রুত তখন রোগীর সিটি স্ক্যান করি অথবা MRI করি, যেটা যেখানে অ্যাভেলেবেল। সিটি স্ক্যানে তখন আমরা বুঝতে পারবো যে একটা পেশেন্ট যে হঠাৎ করে হাত পা দুর্বল হলো, এটা কি স্ট্রোকের জন্য, এবং সেই স্ট্রোকটা কি রক্তনালী বন্ধের জন্য নাকি রক্তনালীতে ছিঁড়ে যাওয়ার জন্য। সেই মোতাবেক আমরা কিন্তু আলাদা চিকিৎসা দিই। কিন্তু শর্ত হলো বন্ধ হয়ে যাওয়ার স্ট্রোক যেহেতু বেশি 85%, এই বন্ধ হওয়ার স্ট্রোকের একটা ইঞ্জেকশন আলাদা আছে, যেটা 4.5 ঘন্টার ভিতরে দেওয়া যায়। এটা বাংলাদেশে ঢাকা শহরে অনেক হাসপাতালই আমরা দেই, এবং ঢাকার বাইরেও ময়মনসিংহ, চিটাগাং এবং সিলেট, এই 3 জায়গাতে শুরু হয়েছে আর কি। তাহলে আমরা এরকম লক্ষণ থাকলে যখন আমাদের হসপিটাল আসবে, আপনি বলছেন যে একটা সিটি স্ক্যান ব্রেইন অথবা MRI, তো আসলে আর কি কি ইনভেস্টিগেশন করে আপনারা স্ট্রোকটা নিশ্চিত হন? আমরা স্ট্রোকটা বোঝার জন্য রোগীর লক্ষণ এবং এই ব্রেনের ইমেজিং, এটাই একটু ব্যাপার। এখন একই লক্ষণ আবার দেখা যায় যে কখনো গ্লুকোজ যদি কমে যায়, মনে করেন একজন ডায়াবেটিসের রোগী, ইনসুলিন উনি বেশি নিয়ে ফেলছেন, অথবা ইনসুলিন নিয়ে যে খাবারটা খেতে হবে এটা উনি ভুলে গেছেন, ওনার রক্তে হাইপো হয়ে গিয়েছে। তো হাইপো হলে কিন্তু একই লক্ষণ হয়। হাইপো হলে অনেক সময় হাত পা প্যারালাইসিস হয়, মুখ বেঁকে যেতে পারে, অথবা কথা জড়ায় আসতে পারে। তো এই জন্য এমার্জেন্সি ডক্টররা আমরা তারা কিন্তু এটা ওয়েল ইকুইপড সব হাসপাতালেরই, যে তারা কিন্তু এই ধরনের ক্ষেত্রে প্রথমেই RBSটা করে নেয়, ECGটা তো করে নেয়, যে হার্ট অ্যাটাকের জন্য হলো, ব্লাড সুগারটা তো কমে গেল হলো কি না, অথবা ব্রেন স্ট্রোকের জন্য। তো এইগুলো যদি নর্মাল থাকে তখন আমরা ব্রেনের সিটি স্ক্যান MRI এর মাধ্যমে নিশ্চিত হই। MRI এর মাধ্যমে বোঝা যায়। আরেকটি রোগ আছে যেটা আমরা প্রায় পাই, যে মুখটা বেঁকে গেছে, তার চোখের পাতা বন্ধ হচ্ছে না, এবং অনেক সময় দেখা যায় একটু সে পানি খেলেও পড়ে যাচ্ছে, বা সে চাপাতে পারছে না একটা সাইড দিয়ে। তো এটাও অনেক সময় তারা মিনি স্ট্রোক বলে এটাকে। এই যে এটা আসলে বেস পালসি, এটা ওই নার্ভের ইনফেকশন। তো আমরা মুখ বেঁকে গেলেও, যে আমি কিন্তু আপনাকে একটু আগে বললাম যে মুখ বেঁকে যাওয়া, হাত পা দুর্বল অথবা অবশ হয়ে যাওয়া, অথবা কথা বলতে জড়ায় যাওয়া, এগুলো সবই স্ট্রোকের লক্ষণ। এখন এটা কি স্ট্রোকের জন্য হলো নাকি অন্য কারণে হলো, এটা কিন্তু ডক্টরের দায়িত্ব। তো আপনি যেটা বললেন ওটা কিন্তু মুখটা বেঁকে যাচ্ছে, কথা বলতে তো জড়ায় যায়, এটা কিন্তু এবার স্ট্রোক না, এটা কিন্তু নার্ভের ইনফেকশন, ইউজুয়ালি বেলস পালসি বলি আমরা। তো যে নার্ভটা আমাদের মুখে সাপ্লাই দেয়, সেই নার্ভ যদি প্যারালাইসিস হয়ে যায়, নার্ভটা যদি অকেজো হয়ে যায়, তখন ওই মুখের মাসেলগুলো আপনার দুর্বল হয়ে যায়, তখন মুখটা বেঁকে যায়, কথা বলতে জড়ায় আসে। এটাই ডক্টরের দায়িত্ব, যে এটা কি বেলস পালসি হলো নাকি স্ট্রোকের জন্য হলো। উনি যদি সন্দেহ তো করেন যে এই মুখ বেঁকে যাওয়াটা
কথা বলতে জড়ায় যাওয়াটা স্ট্রোকের জন্য, তখন উনি ব্রেনের পরীক্ষা দিবেন। আর উনি যদি বলেন যে না এটা আপনার নার্ভে ইনফেকশন, তখন স্ট্রোক না। কিন্তু একটা জিনিস হলো ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো, যে কথা বলতে জড়ায় যাওয়া, হাত পা দুর্বল হওয়া অথবা মুখ বেঁকে যাওয়া, এটা হয় হঠাৎ করে, একদমই হঠাৎ। একদমই হঠাৎ মানে এমনও রোগীর সময় বলে যে আমি অজু করছিলাম, অজু করার সময় মুখে পানি দিলাম, এবার হাতে পানি দেওয়ার সময় দেখি হাত আর উঁচু হয় না, এরকম মানে হঠাৎ। হঠাৎ মানে একদমই হঠাৎ। তো এটা স্ট্রোক হতে পারে। আর যে রোগীর বলবে যে আমার হাত পা প্যারালাইসিস অথবা দুর্বল হয়ে গেছে অনেক মাস যাবত, অনেক সপ্তাহ যাবত, ওটা কিন্তু স্ট্রোক না। স্ট্রোক হবে হঠাৎ করে, কারণ রক্তনালী বন্ধ হবে হঠাৎ করে, অথবা রক্তনালীতে ছিঁড়েও যাবে হঠাৎ করে। প্রফেসর শহীদুল সবুজ, আসলে চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেক এগিয়েছে, বিশ্বেরও কিন্তু চিকিৎসা প্রোটোকল অনেক এগিয়েছে। এই যে স্ট্রোক, এটা আসলে যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি? স্ট্রোকের আসলে যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতিতে বাংলাদেশের অবস্থা হলো এরকম যে বাংলাদেশে সব সুযোগ সুবিধা আছে, কিন্তু সবাই জানে না এবং এটা পর্যাপ্ত না। যেমন আমি স্ট্রোকের ব্যাপারে ইন্টারভেনশন, আমরা ব্রেনে রিং লাগাই, ব্রেনে রিং পরাই, যেটা হার্ট অ্যাটাকের সময় মায়োকার্ড ইনফ্রাকশন, হার্ট অ্যাটাকে যেমন ব্রেনে রিং পরায়, ঠিক তেমনি ব্রেন স্ট্রোকে আমরা কিন্তু এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করে আমরা অনেক সময় গলায় অথবা ব্রেনের ভিতরে আমরা রিং পরাই। অনেক সময় সাবআরেক্টাল হেমোরেজ একটা রোগ আছে, ব্রেনের রক্তনালী ছিঁড়ে যায়, তখন আমরা ওইখানে কয়েল দিয়ে বন্ধ করে দিই। এটা কিন্তু বাংলাদেশে হয়। কিন্তু বাংলাদেশের সাথে যেটা পার্থক্য, ইভেন পার্শ্ববর্তী দেশ আপনি যদি পাকিস্তান, ইন্ডিয়া যদি চিন্তা করেন, সেখানে যেটা হয় যে আমি একটা ইঞ্জেকশনের নাম বললাম, 4.5 ঘন্টার ভিতরে দিতে হয়। সেই ইঞ্জেকশনটা মনে করেন ইন্ডিয়াতে 18টা স্টেটে ফ্রি দেয় সরকার, সব হাসপাতালে, ডিস্ট্রিক্ট লেভেলের হাসপাতালে। তো তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনি কিন্তু বাংলাদেশে, আপনি কিন্তু এই মুহূর্তে খুলনা শহরে অথবা চিটাগাং শহরে যদি একজন স্ট্রোকের রোগী আসে হঠাৎ করে, যে কোনো হাসপাতালে কিন্তু ইঞ্জেকশনটা দিতে পারবে না। ইভেন সরকারি হাসপাতালেও কিন্তু ইঞ্জেকশনটা সাপ্লাই নেই। চিটাগাংয়ে, খুলনায়, সিলেটে কিন্তু সরকারিভাবে সাপ্লাই নেই। তার মানে কি দাঁড়াচ্ছে, সিলেট চিটাগাংয়ে একজনের যদি স্ট্রোক হয়, খুলনা একজনের স্ট্রোক হলে কিন্তু ইঞ্জেকশনটা দিতে পারবে না। ঢাকায়ও যে সব জায়গা আছে ওইটা কিন্তু না। তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের পর্যাপ্ত সুযোগ আছে, কিন্তু খুবই কম, অল্প অল্প 2-1টা হাসপাতালে। এবং এই স্ট্রোকের পরে রক্তনালী বন্ধের যে স্ট্রোক, 6 ঘন্টার ভিতরে আরেকটি সুযোগ আছে যে রক্ত ক্লট বাঁধে, জমাট বাঁধে রক্ত দিয়ে রক্তনালী বন্ধ হয়ে যায়। বললাম 85% রক্তনালী বন্ধ হয়। তো ওই ক্লটটাকে টেনে বের করে আনার জন্য মেকানিক্যাল থ্রোম্বেক্টমি নামে একটা ডিভাইসের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি আছে। এটা মনে করেন ইন্ডিয়াতে বড় বড় শহরের সব বড় হাসপাতালে আছে। বাংলাদেশের কোনো প্রাইভেট সেক্টরের হাসপাতালে এই সুযোগ এখনও আরম্ভ হয়নি। শুধুমাত্র নিউরোসায়েন্স হসপিটালে, একসময় পিজিতে এটা ছিল, এখন নাই আর, নিউরোসায়েন্স হসপিটালে এবং ঢাকা মেডিকেলে খুব লো স্কেলে এই সুযোগটা আছে। তো সুযোগ আছে আমাদের, কিন্তু খুবই পর্যাপ্ত। এই মাধ্যমে আমরা আসলে যারা দিক নির্দেশনা দেয়, দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাদের আসলে এই পর্যাপ্তটা মাথায় রাখতে হবে যে কারোর কিন্তু স্ট্রোক হতে পারে। না, ইন্টারভেনশনের ব্যাপারটা যদি আমরা আসি, আসলে ইন্টারভেনশন আপনি খেয়াল করেন যে আমাদের দেশে কিন্তু হৃদরোগের চিকিৎসায় যে ইন্টারভেনশন বলেন, সার্জারি বলেন, অনেক এগিয়ে গেছে। অনেক বাইরের দেশের থেকে কিন্তু লোকজন আমাদের দেশে চিকিৎসা নিতে আসে কার্ডিয়াক সেক্টরে। এরকম ইন্টারভেনশন এখন কিন্তু আসলে ইন্টারভেনশনেরই যোগ। ইন্টারভেনশন আপনি বলছিলেন যে রিং লাগানো, কয়েল লাগানো, এগুলো আমাদের দেশে হচ্ছে। এটা ছড়িয়ে দিতে হবে। এটা আসলে আমাদের ইনস্ট্রুমেন্টাল এবং এটা স্কিল ম্যান পাওয়ার প্রয়োজন। তো এটা আমার মনে হয় সম্ভব, এবং আপনারাও এগিয়ে যাবেন, এই প্রত্যাশা আমাদের থাকবে। তো এই যে ট্রিটমেন্ট যেটা বললেন যে আপনার ইন্টারভেনশনের কথা, এছাড়া আর কি আপনারা, যেমন একটা রোগী প্যারালাইসিস হয়ে গেলো, তাকে কোনো মেডিকেশন দিতে হয় পরবর্তীতে? স্ট্রোক যখন স্ট্রোকের হলো, তাহলে আমরা যদি বলি চিকিৎসাটা তো কীরকম, প্রথম কথা হলো স্ট্রোক প্রতিরোধযোগ্য রোগ, প্রতিরোধ করা সম্ভব 80% ক্ষেত্রে। পরবর্তীতে একজনে যদি স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক চিকিৎসার যোগ্য রোগ, সেটি হলো এমার্জেন্সি চিকিৎসা। 4.5 ঘন্টা 6 ঘন্টার ভিতরে একজন রোগী হাসপাতালে আসবে। 6 ঘন্টা পরে, 1 দিন 2 দিন পরে যখন আসবে, তখন আমাদের চিকিৎসাটা কি? তখন চিকিৎসা হলো যে আমাদের স্ট্রোক পরবর্তী যে ডিসএবিলিটি, পঙ্গুত্ব, এই পঙ্গুত্ব যেন তো কম হয়, এবং পেশেন্ট যেন প্রথম 5-7 দিনে, আমাদের আরেকটা চ্যালেঞ্জ থাকে লাইফ রিস্ক। অনেক সময় বড় স্ট্রোক হলে পেশেন্ট কিন্তু লাইফ রিস্কে থাকে, লাইফ রিস্ক থেকে যেন রোগীটা ফেরত আসে এইটা। তো
তো তখন আমাদের যেটা করতে হয় ডায়াবেটিস ম্যানেজমেন্ট, ডায়াবেটিসটা যেন নিয়ন্ত্রণে থাকে, প্রেশারটা একটি নির্দিষ্ট মানের নিয়ন্ত্রণে রাখতে হবে, কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং একবার স্ট্রোক হলে পরবর্তীতে কিন্তু আরেকবার স্ট্রোক হতে পারে। তো তখন বলা হয় যে একবার যদি কোনো ব্রেনের রক্তনালী চিকন হয়ে যায় তখন আবার স্ট্রোক যে হতে পারে এবং সেটা হওয়ার সম্ভাবনা প্রথম 3 মাসে বেশি থাকে। তখন আমরা ব্রেনের রিংটা পরাই দিই এই গলায় অথবা মাথায়। এবং পরবর্তীতে আরেকটি হলো স্ট্রোকের পরে পঙ্গুত্ব যেন না হয়, এই জন্য ফিজিক্যাল মেডিসিনের মাধ্যমে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই রিহ্যাবিলিটেশন বাংলাদেশেও কিন্তু অত পর্যাপ্ত মানের ইনস্টিটিউশন বিল্ড আপ হয়নি। আমাদের পিজি হাসপাতাল বলেন, ঢাকা মেডিকেল নিউরোসায়েন্স, নিটোর, এরকম অল্প কয়েকটা হাসপাতালে সরকারি, কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু ফিজিওথেরাপির ব্যাপারে, রিহ্যাবিলিটেশনের ব্যাপারে অনেক ভালো এরকম কিন্তু এগিয়ে আসে না। যার ফলে আপনি স্ট্রোকের চিকিৎসা দিলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেন, কিন্তু ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের মাধ্যমে যে পঙ্গুত্বের থেকে বের হয়ে আসতে হবে, রোগী আবার আগের জায়গায় ফিরে যাবে, আগের কাজে ফিরে যাবে, এটার সুযোগ কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব। এটা কিন্তু সরকারি মেডিকেল কলেজগুলোতে বা মানে অনেকেই কিন্তু ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আছে, ফিজিওথেরাপি আছে, তো সেটা তো একটা বিষয়। আরেকটা আছে যেমন সিআরপিতে আমরা দেখি অনেক সময় অনেক পঙ্গু রোগীরা ওখানে যাচ্ছে এবং ওখানে কিন্তু সিআরপিতে ভালো সুযোগ। মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি ঢাকা শহরের সেন্ট্রালে সব হাসপাতালে কিন্তু ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আছে, সব হাসপাতালে আছে, কিন্তু সুযোগটা কম, এবং এটার জন্য যে আরও স্কিল ম্যান পাওয়ার প্রয়োজন সেই সুযোগটা নাই। সব হাসপাতালে কিন্তু আছে, ফিজিওথেরাপি আছে, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আরও সম্ভব সুযোগ আছে আর কি। স্ট্রোক পরবর্তীতে ডিসএবিলিটি প্রিভেনশনের জন্য ফিজিক্যাল মেডিসিনের অসীম গুরুত্ব, এখানে একটা রোল থাকে স্ট্রোক পরবর্তীতে। প্রফেসর ডাক্তার শহীদুল সাহেব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমি আপনার কাছে অনুরোধ করব যে মানে প্রিভেনশন, আপনি বলছেন যে প্রিভেনশন আসলে যে কোনো রোগী স্ট্রোকের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজারটা খুব ইম্পর্টেন্ট, আপনি যদি প্রিভেনশন নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, স্ট্রোক প্রিভেনশন মানে প্রতিরোধযোগ্য রোগ। স্ট্রোকের 2 রকম প্রতিরোধ সম্ভব, মানে যাদের স্ট্রোক হয় নাই, আর আরেকটু প্রতিরোধ হলো যাদের স্ট্রোক একবার হয়েছে আবার যেন না হয়। তো একটাকে বলি প্রাইমারি প্রিভেনশন, আর একটি হলো সেকেন্ডারি। মানে যার স্ট্রোক হয় না সেটা হলো প্রাইমারি প্রিভেনশন, আর যার একবার স্ট্রোক হয়েছে পরবর্তীতে যেন স্ট্রোক না হয় সেটা হলো সেকেন্ডারি প্রিভেনশন। অলমোস্ট সেম, একই রকম। আমরা শুধু মাথায় রাখবো যে যদি ডায়াবেটিস থেকে থাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যদি হাই প্রেশার থাকে তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, যদি কোলেস্ট্রল হাই থাকে, অ্যাবনর্মাল থাকে, যে কোনো ধরনের কোলেস্ট্রল, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ রাখতে হবে, খাবার দাবার সুষম খেতে হবে, মানে জাঙ্ক ফুড এবং রিচ ফুড, মানে গরুর মাংস, খাসির মাংস, এগুলো না খেয়ে সবজি ভেজিটেবলসের দিকে যেতে হবে, এবং আপনার স্ট্রোক সম্পর্কে জানতে হবে। এবং যদি কোনো পেশেন্টের একটু সিনিয়র সিটিজেনের হার্টের রোগ থাকে, মানে হার্টের কিন্তু দেখবেন যে হার্ট অ্যাটাক হয়ে হার্ট পাম্পিং ক্যাপাসিটি কম, পাম্পিং ক্যাপাসিটি যদি কম থাকে ওই রোগী কিন্তু ব্রেন স্ট্রোক হতে পারে, কারণ রক্ত সাপ্লাইটা কমে যাবে। সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদুল সাহেব আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, যারা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, দেরি না করে আপনি দ্রুত স্ট্রোকের চিকিৎসা গ্রহণ করবেন। স্ট্রোকের চিকিৎসা দ্রুত নিলে এবং যদি ফিজিওথেরাপির মাধ্যমে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আসে তাহলে স্ট্রোক থেকে মুক্ত থাকা সম্ভব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।